নমস্কার বন্ধুরা, আপনারা কি কখনো ফুলঝাড়ুর মধ্যে গেঞ্জি পরিয়ে দেখেছেন? ছাতার মধ্যে নারকেল তেল দিয়ে দেখেছেন? কি হতে পারে? প্রেসার কুকারের মধ্যে কোলগেট দেবেন কেন? প্যান্টের মধ্যে সাবানের ব্যবহার করে দেখেছেন? কি হতে পারে? ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো আপনারা কিভাবে খুব সহজেই পরাবেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আপনারা কি কখনো প্যান্টের মধ্যে সাবানের ব্যবহার করে দেখেছেন? কি হতে পারে? বাচ্চা থেকে বড় কম বেশি আমরা অনেকেই এই ধরনের কোনো না কোনো প্যান্টের ব্যবহার করে থাকি। তবে সমস্যাটা কি হয়, যখন এই ধরনের নতুন প্যান্ট কিনে নিয়ে আসা হয়, প্যান্টের যে চেনটা থাকে অনেকটাই টাইট থাকে, সহজে আমরা খোলা বন্ধ করতে পারি না। আর জোর করে যদি এই চেনটা খোলা বন্ধ করতে যাই, অনেক সময় চেনটাই কেটে যায়, বাজারে নিয়ে যেতে হয়, নতুন চেন লাগিয়ে নিয়ে আসতে হয়, এতে করে টাকাও খরচ হয়। তো আপনারা একটা সাবান নিয়ে নেবেন। সাবানটা এইভাবে চেনের সাইডে ভালোভাবে লাগিয়ে নেবেন, দুটো সাইডই লাগাতে হবে। তারপর যদি আপনারা চেনটা লাগান, দেখবেন যে চেনটা টাইট ছিল অনেকটাই, সহজে আপনারা লাগাতে খুলতে পারছিলেন না, সেটা অনেকটাই ঢিলে হয়ে যাবে। আশা করছি এই টিপসটা কাজে আসবে। কখনো ছাতার মধ্যে তেল দিয়ে দেখেছেন? কি হতে পারে? ছাতার ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি। বিশেষ করে বৃষ্টির সময় যখন আমরা ছাতাটা ব্যবহার করি, অনেক সময় দেখবেন আমরা যদি বাইরে কোথাও থাকি বা বাড়িতেও যখন ছাতাটা বন্ধ করি, অনেক সময় দেখা যায় ছাতাটা ঠিকভাবে শোকায় না। ওই অবস্থায় বন্ধ করে রেখে দিলে কি হয়, ছাতার যে শিকগুলো থাকে অনেক সময় জল থাকার কারণে দেখা যায় জং বা মরচে পড়ে যায়। তাছাড়াও যে হ্যান্ডেলটা থাকে তার মধ্যেও যদি জং পড়ে যায়, সমস্যাটা কি হয়, আমরা ছাতাটা ঠিকভাবে খোলা বন্ধ করতে পারি না। তখন বাজার থেকে নতুন ছাতা আমাদের কিনে নিয়ে আসতে হয়। তো আপনারা কি করবেন, এইভাবে করে কিছুটা নারকেল তেল ছাতার যে শিকগুলো রয়েছে তার মধ্যে দিয়ে দেবেন। তারপর কি করবেন, যে হ্যান্ডেলটা রয়েছে তার মধ্যেও কিছুটা তেল এইভাবে করে দিয়ে 3 থেকে 4 বার খোলা বন্ধ করবেন। তাহলে দেখবেন যে জং বা মরচেটা থাকে সেটা কিন্তু সহজেই চলে যাবে। আপনারা কি কখনো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই জামা কাপড় শুকিয়ে দেখেছেন? এখন যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আমাদের জামা কাপড় শুকোতে অনেকটাই সমস্যা হয়। বিশেষ করে মোটা ধরনের জামা বা প্যান্টগুলো দেখবেন সহজে শুকাতে চায় না। তাছাড়াও অনেক সময় বাচ্চাদের যে স্কুল ড্রেস থাকে, যেগুলো আমাদের কিন্তু এমার্জেন্সি থাকে, ঠিকভাবে না শুকালে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তবে আপনারা রোদের ঝামেলা ছাড়াই কিভাবে একটা ডেকচির সাহায্যে জামা কাপড় শুকিয়ে নেবেন। এই ধরনের যে ডেকচিগুলো থাকে একটু মোটা ধরনের হয়ে থাকে, এইভাবে করে গ্যাসের মধ্যে উল্টে দিয়েছি, আর বেশ কিছুটা অংশ কিন্তু নিচে ফাঁকা রয়েছে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। আপনাদের যে জামা কাপড় শোকাবে না, মোটা ধরনের যে জামা কাপড়গুলো হয়ে থাকে, বিশেষ করে প্যান্টের রাবারগুলো দেখবেন অনেকটাই ভেজা থাকে, এইভাবে যদি উল্টোপাল্টা করে শুকিয়ে নিতে পারেন, সহজেই শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বাষ্প বেরোতে শুরু করেছে। বিশেষ করে স্কুল ড্রেস, অফিসের ড্রেস এভাবে যদি শুকিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সহজে শুকিয়ে যাবে। তবে আমি এইভাবে শোকাচ্ছি বলে যে আপনাদেরও শোকাতে হবে তা কিন্তু নয়। যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, এইভাবে কিন্তু জামা কাপড় শুকিয়ে নিতে পারে। প্রত্যেকেই বাড়িতে কিন্তু সেলাই করার জন্য কোনো না কোনো সূচের ব্যবহার করে থাকি। আর এই সূচগুলো অনেক সময় দেখবেন তাড়াহুড়োতে আমরা এদিক ওদিক রেখে দিই, যখন প্রয়োজন হয় খুঁজে পাই না। তাছাড়াও কোনোভাবে যদি মেঝেতে পড়ে যায়, সেক্ষেত্রে পায়ে হাতে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো যখনই আপনারা সূচ রাখবেন, একটা কাজ করে নিতে পারেন। এখানে একটা পুরনো পেন নিয়েছি আমি। পেনটার মধ্যে কি করব, এই যে সুচগুলো রয়েছে এইভাবে করে আমি ঢুকিয়ে দেব। এইভাবে যদি আপনারা পেনের মধ্যে সুচগুলো রাখতে পারেন, দেখবেন একটা জায়গার মধ্যে গোছানো থাকবে, কোনোভাবেই কিন্তু এখান থেকে হারাবে না। আপনারা যেখানে সুতো রাখেন সেই কৌটো বা জারের মধ্যে রেখে দিতে পারেন, বা কোনো জায়গার মধ্যেও যদি রাখেন কোনো রকমের সমস্যা হবে না। যখন প্রয়োজন হবে এখান থেকে বের করে নেবেন, আবারও আপনারা ঢুকিয়ে এর মধ্যে রেখে দেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি বেশ কিছুটা ছোলার ডাল। ছোলার ডাল, মটর ডাল, এই ধরনের ডাল দেখবেন বেশ কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখতে হয়, না হলে সিদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময় লাগে। অনেক সময় কাজের তাড়া থাকে, ভুলে যায় ভিজিয়ে রাখতে, সেক্ষেত্রে সমস্যা হয়। তো এই ধরনের সমস্যা হলে আপনারা একটা কাজ করে নিতে পারেন। আমি ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে একটা হটপট নিয়েছি, আপনারা ক্যাসরোলেরও ব্যবহার করতে পারেন। এর মধ্যে বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল দিয়েছি। যে ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেব আমি 20 মিনিট মতো। এতে করে কি হবে, দেখবেন যে ডালটা আপনাদের ভিজিয়ে রাখতে বেশ 1 থেকে 2 ঘন্টা সময় লাগে, সেই সময়টা লাগবে না। কাজের তাড়া থাকলে, হাতে খুব বেশিক্ষণ সময় না থাকলে এইভাবে কিন্তু আপনারা ডালটাকে ভিজিয়ে নিতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা অনেকেই আছি যারা এই ধরনের গ্রেটারের ব্যবহার করে থাকি। কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এই গ্রেটারের ধারটাও অনেকটাই কম হয়ে যায়,
তাছাড়াও নোংরা ময়লাও বসে যায়, যার কারণে আমরা বাজার থেকে আবারও নতুন গ্রেটার কিনে নিয়ে আসি। সেক্ষেত্রে একটা কাজ আপনারা করতে পারেন, একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন সামান্য পরিমাণের লবণ, আর নিয়েছি এখানে আমি কোলগেট, আপনারা যে কোনো সাদা টুথপেস্ট নিতে পারেন। আর নিয়েছি এখানে একটা পুরনো ব্রাশের মধ্যে 2 ফোঁটা আমি জল দিয়েছিলাম। এবার যে কোলগেটটা রয়েছে সেটা দিয়ে এইভাবে গ্রেটারের মধ্যে ঘষে দেব। দেখবেন গ্রেটারের ওপরে হালকা একটা হলদেটে দাগ বসে যায়, যার কারণে গ্রেটারটা দেখতেও বাজে লাগে। এইভাবে যদি আপনারা কোলগেট দিয়ে ঘষে দিতে পারেন তাহলে দেখবেন যে নোংরা ময়লা থাকে বা যে হলদেটে দাগ থাকে সেটা কিন্তু সহজেই উঠে পরিষ্কার হয়ে যায়। তারপর কি করবেন, যে লবণটা রয়েছে সেটা দিয়ে এভাবে আলতো হাতে ঘষে দেবেন। এতে করে কি হবে, গ্রেটারের মধ্যে যে ধারটা চলে যায় সেটা কিন্তু অনেকটাই ফিরে আসবে। তো আমি খুব ভালোভাবে ঘষে নিয়েছি। এবার গ্রেটারের উল্টো সাইডটাও যেহেতু নোংরা ময়লা রয়েছে তাই এইভাবে করে আলতো হাতে ঘষে নিয়েছি। পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আগে গ্রেটারটা কেমন ছিল আর কতটা পরিষ্কার হয়েছে আর ধার কতটা এসেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। গরম ডিমের খোসা ছাড়াতে আমাদের প্রত্যেকেরই সমস্যা হয়, কেন কি গরম থাকার কারণে হাতে গরম লেগে যায়, হাত পুড়ে যায়। সকালের দিকে অনেকটাই কাজের তাড়া থাকে, সেক্ষেত্রে খোসা ছাড়াতে গিয়ে হাত অনেকের পুড়েও যায়। তো আপনারা একটা পাত্রের মধ্যে ডিমগুলো নিয়ে নেবেন, ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবেন। আলতো হাতে এইভাবে আপনারা কিছু সেকেন্ড ঝাঁকিয়ে নিলেই দেখবেন একটা ডিম আরেকটা ডিমের সাথে আঘাত লাগার কারণে খুব সহজেই খোসাগুলো ছেড়ে আসবে। যদিও সামান্য খোসা লেগে থাকে ডিমের মধ্যে, সেটা আলতো হাতে টেনে নিলেই ছেড়ে আসবে। আর দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু গরম বাষ্পটা ডিমের থেকে বেরোচ্ছে। আশা করছি আপনারা যদি গরম ডিমের খোসা এই পদ্ধতিতে ছাড়িয়ে নেন, হাতে একটু গরম লাগবে না, খুব সহজেই আপনারা খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। আমি এখানে নিয়েছি সূচ আর নিয়েছি সুতো। সেলাই করার জন্য প্রত্যেকেই কোনো না কোনো সূচ সুতো আমরা ব্যবহার করে থাকি। তবে যখন ছোট্ট সাইজের সূচে সুতো পরাতে যায় সহজে কিন্তু পরাতে পারি না, সূচটা এতটাই ছোট থাকে, তখন সমস্যা হয়। কি করবেন, নিয়ে নেবেন কোলগেট বা টুথপেস্ট। যে সুতোটা থাকে সুতোর মুখের মধ্যে সামান্য পরিমাণের এইভাবে আপনারা টুথপেস্ট লাগিয়ে দেবেন। কিছু সেকেন্ড অপেক্ষা করবেন, এতে করে দেখবেন সুতোটা একদম শুকিয়ে শক্ত হয়ে যাবে। তারপর যখন আপনারা ছোট্ট সাইজের সূচে সুতো পরাবেন খুব সহজেই দেখবেন আপনারা সুতোটা কিন্তু পরিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। রান্না বান্না করার জন্য গ্যাস সিলিন্ডারের ব্যবহার আমরা বাড়িতে প্রত্যেকেই কম বেশি করে থাকি। তবে গ্যাসের সিলিন্ডার খালি হোক কি ভর্তি, যে জায়গার মধ্যে বেশ কিছুদিন রাখা হয় দেখবেন জং বা মরচের দাগ পড়ে যায়, যার কারণে সহজে কিন্তু জং বা মরচের দাগটা আমরা তুলতে পারি না, মেঝেটাও দেখতে বাজে লাগে। তাছাড়াও গ্যাসের সিলিন্ডারের গ্যাস যদি ভর্তি থাকে, এখান থেকে ওখান যদি একটু সরানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে ভারী থাকার কারণে আমরা কিন্তু সহজে সরাতেও পারি না। এখানে একটা আমি আসন নিয়েছি। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো আসন রয়েছে। যে আসনগুলো আপনারা ব্যবহার করেন না সেই আসনগুলো নিয়ে নেবেন। যে জায়গার মধ্যে গ্যাসের সিলিন্ডারটা রাখবেন তার মধ্যে এভাবে বিছিয়ে দেবেন। এবার যে গ্যাসের সিলিন্ডারটা রয়েছে এইভাবে আলতো হাতে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আসনের ওপরে তুলে নিতে পারেন। এতে করে কি হবে, গ্যাসের সিলিন্ডারটা আসনের ওপরে রাখার কারণে জং বা মরচের দাগ মেঝের মধ্যে লাগবে না। তাছাড়াও যদি গ্যাসের সিলিন্ডার ভারী থাকে, একটা জায়গা থেকে অন্য জায়গা সরাতে সমস্যা হয়, আপনারা কি করবেন, আসনটা ধরে যদি টানতে থাকেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু ভারী গ্যাসের সিলিন্ডার আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়েও নিতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো প্রেসার কুকারের মধ্যে কোলগেট দিয়ে দেখেছেন? কি হতে পারে, প্রেসার কুকারে কম বেশি আমরা অনেকেই রান্নাবান্না করে থাকি, কাজের তাড়াহুড়োতে হোক কি ভুলবশত অনেক সময় প্রেসার কুকার এভাবে পুড়ে যায়, যেটা সহজে পরিষ্কার করতে পারি না, অনেকটাই ঘষাঘষি করতে হয়, তবু ঠিকভাবে পরিষ্কার হয় না। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের বেকিং সোডা, দিয়েছি কিছুটা লবণ, আর নিয়েছি এখানে কোলগেট, সামান্য পরিমাণের কোলগেট দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন। কিছুটা পরিমাণের নর্মাল জল দিয়েছি। তারপর একটা চামচের সাহায্যে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে রেখে দেবো আমি 2 মিনিটের জন্য। আপনারা যদি গরম জলের ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা সাথে সাথেই কিন্তু পরিষ্কার করতে পারবেন। 2 মিনিট পর আমি এখানে একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে হালকাভাবে এভাবে একটু চেঁচে নিচ্ছি, তাহলেই দেখবেন যে অতিরিক্ত পোড়া অংশগুলো থাকে সেটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। জলটাও ফেলিয়ে দিয়েছি। এখানে একটা স্ক্রাবার নিয়েছি, যেহেতু এখানে বেকিং সোডা, লবণ আর কোলগেটের ব্যবহার করেছি তাই এখানে ভিম বার সাবান বা লিকুইডের কোনো কিছুই ব্যবহার করিনি। স্ক্রাবারের সাহায্যে হালকাভাবে ঘষে নিলেই দেখবেন বাকিটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি।
আপনারা কি কখনো ফুল ঝাড়ুর মধ্যে এইভাবে করে টি শার্ট পরিয়ে দেখেছেন কি হতে পারে? আমরা ফুল ঝাড়ুর ব্যবহার প্রত্যেকেই ঘর ঝাড়ু দেওয়ার জন্য করে থাকি, তবে আজ কিন্তু ফুল ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু মোছা দুটো কাজে ব্যবহার করে দেখাবো। তার জন্য নিয়ে নিতে হবে একটা পুরনো এই ধরনের টি শার্ট বা গেঞ্জি, বাচ্চা অথবা বড় যে কোনো ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণের জল ওপর থেকে ছিটিয়ে দিলাম, দুটো সাইডই হালকা জল ছিটিয়ে দিতে হবে। এবার ঝাড়ুর যে হ্যান্ডেলটা রয়েছে সেখান থেকে আমি এই টি শার্টটাকে এইভাবে ঝাড়ুর মধ্যে পরিয়ে দিলাম, এখান থেকে যাতে টি শার্টটা খুলে না যায় তাই প্রথমে ভালো করে মুড়িয়ে নিতে হবে। এবার আমি রাবার ব্যান্ডের সাহায্যে আটকে দেবো। চাইলে আপনারা এখানে কিন্তু যে সুতো বা দড়ি থাকে শক্ত সেটা দিয়েও কিন্তু বেঁধে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন দুটো রাবার ব্যান্ডের এখানে ব্যবহার করেছি। যেহেতু জলটা তুলনামূলকভাবে কম হয়েছে তাই আরও সামান্য পরিমাণের জল এখানে ছিটিয়ে দেব। এটা কি কাজে আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। অনেকেরই বাড়িতে এমন কিছু ফার্নিচার থাকে, বিশেষ করে দেখবেন খাটের তলার সাইডে বা আলমারির তলার সাইড বা সোফার তলার সাইড অনেক সময় দেখা যায় রেগুলার পরিষ্কার ঠিকভাবে করতে না পারার কারণে নোংরা ময়লা থেকে যায়, ঝুল পড়ে যায়, আর এই জায়গাগুলো আমরা কিন্তু হাত দিয়ে সহজভাবে পরিষ্কার করতে পারি না। এইভাবে যদি একটা টি শার্টের ব্যবহার করেন তাহলে দেখবেন ঝাড়ু পোছা দুটোই কিন্তু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণের নোংরা ছিল আর কতটা পরিষ্কার হয়েছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আপনারা কি কখনো যে কোনো বোতলের সাহায্যে ঘর মুছে দেখেছেন? বসে বসে ঘর মুছতে আমাদের অনেকেরই সমস্যা হয়, কেন কি এখন অনেকেরই কোমর যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা, যার কারণে আমরা ঘর মুছার জন্য অনেকেই মবের ব্যবহার করে থাকি। তবে হাতের কাছে যদি মব না থাকে বা হয়তো ছিল ভেঙে গেছে, সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। এখানে আমি একটা জলের বোতল নিয়েছি, আপনারা যে কোনো জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিতে পারেন। বোতলের কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিয়েছি, সামনের মুখের অংশটাই ব্যবহার করব। এখানে আমি একটা কাপড়ের টুকরো নিয়েছি, তবে কাপড়টা কিন্তু ডবল করে নিয়েছি, সুতির কাপড় বা গেঞ্জি কাপড় নিলে ভালো হবে। আর এখানে একটা লাঠি নিয়েছি, আপনারা চাইলে যে মবের লাঠি থাকে সেটারও ব্যবহার করতে পারেন। তারপর কাপড়টাকে এইভাবে মুড়িয়ে দিয়েছি, বোতলের যে কাটা অংশটা রয়েছে এইভাবে করে আমি চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম টাইট হয়ে গেছে। আপনাদের যদি দেখেন টাইট হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা একটা দড়ি দিয়ে বা রাবার দিয়ে পেঁচিয়েও দিতে পারেন। জল দিয়ে কাপড়টাকে ভিজিয়ে নিয়েছি। এবার আপনারা ঠিক যেভাবে মপ দিয়ে ঘর মুছেন ঠিক সেইভাবে ঘর মুছবেন, দেখবেন সুন্দরভাবে ঘরও মোছা হয়ে যাবে। হাতের কাছে যদি মপ না থাকে এইভাবে করে কিন্তু টাকা পয়সা খরচ ছাড়াই খুব সহজেই বাড়িতেই আপনারা মপ বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন।